আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি সুমনা সরকার। নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। এই যে বিষয়টাতে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনীতিতেও রিটায়ারমেন্ট দরকার। আমাদের যিনি যুব সভাপতি ছিলেন, আমি তখন ওনার আন্ডারেই ছিলাম, আমিও যুব সভাপতি ছিলাম, উনি বলেছেন যে একটা সময় পর প্রত্যেকের রিটায়ারমেন্টের দরকার, কিন্তু সাথে সাথে ওনার এটাও ভাবা দরকার যে পুরনো চালে কিন্তু ভাতে পারে। দেখুন, পুরনোদের কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারি, অনেক কিছু শিখতে পারি, তারা নিশ্চয়ই আমাদের এগিয়ে দেবে। তারা তাদের কাজের নিরিখে তাদেরই মনে হবে যে তারা যদি দেখে যে না, এই ছেলেটি বা মেয়েটি একটা তার ভিতরে ম্যাচুরিটি এসছে। রাজনীতিতে অভিজ্ঞতা একটা বড় জিনিস এবং সেটা ম্যাটারও করে। যারা যারা বরিষ্ঠ নেতা তাদের তো একটা অভিজ্ঞতার দাম। একদম 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 তাদের সেটা, মানে সত্যি কথা বলতে তাদের সেটা ম্যাটার করে। আমি নিজে দেখেছি, আমি যখন কোনো কিছু নিয়ে ভুল করতাম বা কিছু একটা হলে বাবা আমাকে বলতো যে এটা এইভাবে না, এটা এইভাবে করবে, বা ভোট প্রচারে গিয়ে তুমি এইভাবে মানুষের কাছে ভোট চাইবে। মানুষ কিন্তু তোমাকে একটা ভোট যে দিচ্ছে সেটা তোমার কাছে কিছু চায় না, সে তোমার কাছে রোজ খেতে চাইবে না, সে তোমার কাছে একটু সম্মান চাইবে। এটা কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছে। চেষ্টা করি সেই মানুষ, সে ছোটো হল, বাবা বলতো যে ছোট বড় যেই হোক, যার যেটা সম্মান, যে যোগ্যতা আছে তাকে তুমি সেই মতো সম্মান দেবে। আমি কিন্তু বিশ্বাস করি সেইভাবে চলেছি। কিন্তু বর্তমানে আমি সত্যি বলছি, আমার অত্যন্ত, আমি বারবার বলছি, আমি বলতে চাই না, পুরনো এগুলোকে মনে করতে চাই না, আমার খারাপ লাগে। আমার আগে যুব সভাপতি ছিলেন শান্তনু ব্যানার্জি, আমার আগে ওনাকে সরিয়ে আমাকে করেছিলেন। তো আমার খারাপ লাগে যে যুব সমাজ, এই যে বলছেন যুব সমাজকে এগিয়ে দেবে, যুব সমাজটা অ্যাকচুয়ালি কী শিখেছে? কী শিখেছে? তোলাবাজি, রাহাজানি, মিথ্যের ঝুড়ি ঝুড়ি সব বস্তা বস্তা করে মিথ্যে নিয়ে নিয়ে বাড়ির মানুষের কাছে যাব, সেটা শিখছে। সত্যিটাকে তো আমরা বলছি না। উনি একবার সত্যি কথা বলুন, উনি একটা কথা বলছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, ওনার মুখের ভাষা বলুন। প্রত্যেকটা মানুষের একটা ভাষা সম্পর্কে সচেতন হওয়া দরকার, সে যেই হোক, সে ছোট হোক বড় হোক। আমি যদি আপনার সঙ্গে আজকে একটা খারাপ ব্যবহার করি, সেটা কিন্তু আপনার মনে থাকবে। আজকে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবো সেটা নয়, আপনি করুন, আমি ভালো ব্যবহার করব। সেটা হচ্ছে আপনার জীবনে বড় অনুশোচনা যে সুমনা সরকারের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, সুমনা সরকার আমার সাথে ভালো ব্যবহার। অনুশোচনা মানুষের জীবনে বড় শাস্তি। এটা আমি শিখেছি ছোটো থেকে, মায়ের কাছে শিখেছি এটা। মা বলতো যে অনুশোচনার ওপরে কোনো কিছু বড় শাস্তি হয় না বাবা, মানুষের জীবনে অনুশোচনা বড় শাস্তি। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড ইন কমান্ড বলে নিজেকে মনে করেন, তিনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন, আমি জানি না ওনার ভেতরে অনুশোচনা হয় কিনা, আমার মনে হয় না অনুশোচনা হয়। যদি অনুশোচনা হতো তাহলে উনি এই ভাষাগুলো ইউজ করতো না। কেন বলছি? উনি বলছেন যদি বিজেপির নেতাকর্মীরা এক বাপের বেটা হয় তাহলেও এটা করতে হবে। ভাবুন আপনি, তাহলে বিজেপি কর্মী সমর্থক আমরা যারা আছি, আমরা এক বাপের বেটা নই? আমরা কি এক বাপের বেটা নই? আমি জানি না বাংলার মা বোনেরা কবে যাবে, শিক্ষিত সমাজ কবে জাগবে, যুব সমাজ কবে জাগবে, তারা কি শিখবে? যে বিবেকানন্দ আমাদের পথ প্রদর্শক, যে বিবেকানন্দ আমাদেরকে শিখিয়েছে, আর সেখানে আমরা কি দেখছি? এমন একজন এসছেন যাকে বলছে যুব সমাজের নয়নমণি, ছাত্র সমাজের নয়নমণি। ছাত্র যুব কী শিখছে? তোলাবাজি শিখছে। বলুন না আপনি, আগের ছাত্রদের দেখুন আর বর্তমান ছাত্রদের দেখুন, আকাশ পাতাল তফাৎ। সত্যি খারাপ লাগে, আমার সত্যি বলছি, আমার খারাপ লাগে। ভাষা নিয়ে কিন্তু ভাষা সন্ত্রাস চলছে এবং ভাষার যে অধঃপতন রাজনীতিতে আমরা এর আগেও দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে বা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজির উদ্দেশ্যে যে ধরনের কথা বলেছে, এই নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক বিশিষ্টজনেরা অনেক প্রতিবাদ জানিয়েছে। কি বলবেন? দেখুন, ওই যে বললাম, এটা নিয়ে আমারও প্রতিবাদ করতে ইচ্ছে করেছে, আমিও করি, আমিও বলি না তা না। দেখুন, আমি আপনাকে বলছি, আমিও একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, গ্রাম থেকে উঠে এসেছি আমি। তো সেই জায়গা থেকে বিভিন্ন চায়ের দোকানে মানুষ বলে, গত লোকসভা নির্বাচনে, 19 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়ির বউদেরকে প্রেম করার জন্য। বলে আমি আমার বাড়ির বউদেরকেও বলি প্রেম করতে। আপনি বলুন না, আপনার হাজব্যান্ড এটা মেনে নেবে কখনো? বা আমার হাজব্যান্ড কখনো মেনে নেবে আমি পরপুরুষের সঙ্গে গল্প করব? এটা আমাদের কালচার, বাংলার কালচার, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি। এটা বাংলা এটা চেয়েছিল, বাংলা এই মেয়েকে চেয়েছিল। বলুন না, এই ভাষা তাদের। বলছে প্রধানমন্ত্রীকে বলছে শালা, উনি একজন প্রধানমন্ত্রী। দেখুন, যখন একটা দেশের প্রধান হবে, সেই প্রধান কিন্তু কখনো ব্যক্তিগত কারো হতে পারে না, সেই চেয়ারটা কিন্তু সবার। আর তৃণমূল কংগ্রেস কী করছে সেটা তার নিজের ভেবে নিচ্ছে। ওরা বলছে আমি দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি দিচ্ছি, আমরা দিচ্ছি। তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, ওটা তো মানুষ দিচ্ছে, মানুষের টাকাটাকে নিয়ে তুমি দিচ্ছ। তাহলে গ্যাসের দাম তুমি কমাচ্ছ না কেন? অন্য রাজ্যে তো গ্যাসের দাম কমাচ্ছে, তুমি গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। অন্য রাজ্যে বিশ্বাস করুন, আমি আজকে যদি বলি, আর আমার যারা দেখবে আমার আজকের এই খবরটা, অনেকে বলবে তাহলে আপনি অন্য রাজ্যে চলে যান, অনেকে কমেন্টস করবে। কারা করবে? বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা বলবে। আমি গুজরাটে গেছিলাম দ্বারকাতে ঘুরতে।
তো সেখানে বিশ্বাস করুন আমরা কত রাতে নেমেছি, অনেক রাতে একটা ধাবাতে আমরা খেতে ঢুকেছি, আর আমরা প্রতি বছর গাড়িতে করে যাই, মানে বাই কারে যাই। ওখানে কোনো ধাবাতে না একটা মদের গন্ধ পেয়েছি, না কারো থেকে একটা কোনো রকম খারাপ আচরণ পেয়েছি। কিন্তু বাংলার বুকে দেখুন, আজকে ভাষা দ্বিচারিতা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতিকে যদি কেউ নষ্ট করে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না, বিশ্বাস করুন বুদ্ধিজীবীদেরও প্রশ্ন করতে চাই, আজকে সন্দেশখালির মতো ঘটনা ঘটলো, ওনারা একটা মোমবাতি মিছিল করলেন না? ওনাদের তো উচিত ছিল একটা মোমবাতি মিছিল করা, কথায় কথায় ওনারা মোমবাতি মিছিল করতেন, এখন করলেন না কেন? কত মা কাঁদছে, কত আমরা টিভির পর্দা দেখছি, বাংলার মুখ্যমন্ত্রী বলছে সাজানো ঘটনা, বলছে বাইরের লোক এসে করছে, তারা বলছে আমাদের আধার কার্ড দেখে যান, ভোটার কার্ড দেখে যান। আজকে সিএর নামে মানুষকে মিথ্যে বোঝাচ্ছে। কুণাল ঘোষ বলেছেন যে সত্যি যদি শ্লীলতাহানি হয় বা তারা যদি অত্যাচারিত হয়, মুখ ঢেকে কেন? তিনি তো বলেছেন যে বুঝবো কী করে, মুখ ঢেকে কেন? দেখুন, তুমি একটা বেহায় নির্লজ্জ লোক, একদম আপনাকে সত্যি কথা বলছি। ওনার মতো যদি নির্লজ্জ লোক কেউ থেকে থাকে, একদম বেহায়া যদি কেউ থেকে থাকে, যার দুটো কান কাটা, সেটা হচ্ছে কুণাল ঘোষ। আমি একদম আপনাকে সত্যি কথা বলছি। আমি এইসব ভাষাগুলো বলতে চাই না। আজকে যদি আমার বাবা করে, তো বাবা বলবে যে তুমি কেন এগুলো বলেছো, ভাষাগুলো ইউজ করেছো কেন। আমি ওই যে বললাম আপনাকে, অনুশোচনা মানুষের জীবনে সবচাইতে বড় শাস্তি। কিন্তু আজকে আমাকে পরিস্থিতি বলতে বাধ্য করাচ্ছে, আজকে পরিস্থিতি আমাকে, সিচুয়েশানটা আমাকে তৈরি করছে যে এগুলো বলতে হবে। আজকে কুণাল ঘোষ কত বড় নির্লজ্জ বেহায়া হলে ওই কথাগুলো বলতে পারে, একটা জেলখাটা আসামি যিনি বলেছিলেন সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সত্যি বলছি, ওনাকে প্রশ্ন করুন, ওনার বাড়িতে মা বোনেরা আছে? আজকে যে মায়ের লজ্জা চলে গেছে, মান সম্মান চলে গেছে, সেই মা মুখ খুলে সমাজের বুকে সে চলবে না? চলবে কি করে? মুখটা কেন খুলে রাখবে? ওরা চায় আমরা 500 টাকা করে দেব, দিয়ে আমরা মানুষের মুখটাকে বন্ধ করে রাখবো, সেটাকে বাড়াবো 1200 টাকা করে, 1200 টাকা করে দিয়ে বাড়িয়ে রাখবো। গ্রাম বাংলার মায়েরা কিন্তু এবার বলতে শিখেছে যে 500 টাকায় সন্তানের ভবিষ্যৎ আর বিক্রি করতে চায় না। ঘরে ঘরে চাকরি নেই, মায়েরা বলছে। আমি তো বলছি মায়েদেরকে, আমি বলছি, আজকে আমি বার্তা দিতে চাই প্রত্যেকটা বাংলার যারা মা বোনেরা আছেন, হুগলি লোকসভা কেন্দ্রে যারা আছেন মা বোনেরা, আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে 500 টাকা করে যে লক্ষ্মী ভাণ্ডার বা 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তার কাছে আপনার সন্তানকে আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি বিক্রি করবেন না। তার একটাই কারণ, যে 500 টাকা দিচ্ছে জানবেন আপনার সম্মানটাকে আপনি বিক্রি করছেন। আপনার সন্তানকে আপনি অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছেন, আপনার নিশ্চয়ই একটা আশা আছে যে আপনার সন্তান একটা ভালো চাকরি করবে, ভালো অফিসে যাবে। আপনার সন্তান যেদিন চাকরি পাবে না, বালিশে মুখ গুজে কাঁদবে, সেদিন আপনার ওই 500 টাকাটা আমি জানি না আপনার কতটা কি কাজে দেবে। আর আপনার সন্তান যদি আপনাকে নাও দেখে, তবু যদি একটা চাকরি করে, আমার মনে হয় সেটা অনেক বেশি বড় সম্মানের। এখানে একটা বড় প্রশ্ন, চাকরি পেতে গেলেও রাজ্যে শিল্পের দরকার, ইন্ডাস্ট্রি দরকার, যেটাকে আমরা বলি শিল্পায়ন। শিল্পের দরকার, ভালো ইন্ডাস্ট্রি না হলে, শিল্প না হলে কর্মসংস্থানের যে পরিসর সেটাও বাড়ে না। তাহলে কি বলবেন, লাস্ট 12 বছর 11 বছরে আমাদের পশ্চিমবাংলায় বিজনেস সামিট হয়েছে প্রচুর, বছরের পর বছর, প্রত্যেক বছরই হয়, কিন্তু শিল্পটা কোথায়? এটা তো বড় প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন। তাহলে চাকরি কী করে পাবে? তখন তো 500 টাকার উপরেই ডিপেন্ড করতে হবে। দেখুন, আমি আপনাকে বলি, শিল্পটা করার মতো একটা পরিস্থিতি, একটা পরিবেশ তৈরি করতে হবে, যেটা বাংলার মুখ্যমন্ত্রী নষ্ট করে দিয়েছিলেন। তিনি নষ্ট করে দিয়েছেন। 11 সালে তিনি ক্ষমতায় আসার আগে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিলেন, মা বোনেদের, বেকার সন্তানদের প্রচুর স্বপ্ন দেখিয়েছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে তার চেয়ার টলমলো করছিল, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন ঘরে ঘরে চাকরি। তাহলে বাংলার বুকে একটা শিল্প সব কিছু পরিস্থিতি তো তৈরি করতে হবে, পরিবেশটাই তো নষ্ট হয়ে গেছে। তা বাংলার মুখ্যমন্ত্রী নিজেই তো নষ্ট করে ফেলেছেন। তো বাংলার শিল্প হবে কোথা থেকে? বাংলার মানুষ শিল্প চাইছে। যে সিঙ্গুরকে দেখুন, টাটাকে কীভাবে তাড়িয়েছে, যে টাটা গুজরাটে চলে গেছে। গুজরাটে চলছে না, গুজরাটে মানুষ কাজ করছে না, বাংলা থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। আরও সবচাইতে বেশি লজ্জা জানেন আরও কোথায় বলে? যখন বলে বাংলা 100 দিনের কাজে সবচেয়ে ফার্স্ট, প্রথম। যখন এই কথাটা শুনি না, আমি জানি না শিক্ষিত সমাজ বা বেকার যুবক সমাজ যারা আছে তাদের বুকে বাজে কিনা কথাটা। কেন বলুন তো? এই যে 100 দিনের কাজটা, আমাদের আর্থিক পরিস্থিতি কতটা খারাপ হলে আমার সন্তান 100 দিনের কাজ করছে, একটা লেবারের কাজ করছে, এটা লজ্জার নয়? আর বাংলার মুখ্যমন্ত্রী আর তার যিনি আছেন সেকেন্ড ইন কমান্ড, তিনিও বলেন 100 দিনের কাজে আমরা শ্রেষ্ঠ, আমরা এতে শ্রেষ্ঠ। আপনারা শ্রেষ্ঠ হয়েছেন, সত্যি আমার ভালো লাগে, আপনারা এগুলো নিয়ে শ্রেষ্ঠ থাকুন। তার কারণ পেটে যদি ওনাদের সত্যি বিদ্যা থাকতো, তাহলে ওনারা বাংলার সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করতেন না। কিন্তু এই 100 দিনের কাজের টাকাও তো কেন্দ্র আটকে রেখেছে, বঞ্চনা করছে তো, দিনের পর দিন বঞ্চনা করছে। এই টাকা আটকে রেখেছে গরিব মানুষের টাকা। দেখুন, গরিব মানুষের টাকা কেন্দ্রীয় সরকার আটকায়নি,
এটা ওরা যেটা বলছে অত্যন্ত মিথ্যে কথা বলছে। তার কারণ কি আমি জানি, কেন্দ্রীয় সরকারের আজ পর্যন্ত কোনো প্রকল্পের টাকা, আপনি আজকে বলুন না স্বচ্ছ ভারত, আপনার শৌচাগারের, রাস্তার টাকা, জল জীবন মিশন যেটা বাড়িতে বাড়িতে জল, সবই কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এবং তারা কিন্তু পাই টু পাই টাকা দেয়। 100 দিনের টাকাটার ক্ষেত্রে আপনারা জানেন কত বড় দুর্নীতি। যে মারা গেছে তার অ্যাকাউন্টকে নিয়ে তার নামে টাকা তুলছে। কারা তুলছে? তৃণমূলের লোকেরা। কারা কাজ পাবে? তৃণমূলের লোকেরা কাজ পাবে। বিজেপি যারা বিরোধী আছে তারা কাজ পাবে না। সুপারভাইজার কে হবে? যে পঞ্চায়েত সদস্য, তার বাড়ির কেউ না কেউ তারা হবে, এগুলো তারা হবে। তো এই যে ব্যাপারগুলো আছে, কেন্দ্রীয় সরকারের নামে দোষ দিচ্ছে। আমি সত্যি বলছি, আমি বলবো আজকে এখান থেকে আমি বার্তা দিতে চাই, কেন্দ্রীয় সরকার টাকা আটকায়নি, কেন্দ্রীয় সরকার দুর্নীতিটাকে আটকেছে। আমি বারবার বলছি, আমি সকল স্তরের মানুষের কাছে আজকে ঈদের দিনে আমি আবেদন করব, সমাজকে জাগ্রত করব, এবং হুগলি লোকসভার যারা আছেন আমি সকল মা বোনেদের উদ্দেশ্যে বলবো, এবং প্রত্যেকটা যারা গ্রামে আমার যে সকল ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব, 100 দিনের কাজ নিয়ে আপনাদের যে বোকা বানাচ্ছে, বোকা ফাঁদে আপনারা আর পা দেবেন না। এবং ঘর নিয়ে, আবাস যোজনা নিয়ে যে আপনাদের বোকা বানাচ্ছে, এগুলোতে আপনারা পা দেবেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে ধোকা দিয়ে চেয়ারটাকে আগলে রাখা। উনি মসনদকে ভীষণ ভালোবাসেন, সেই মসনদের জন্য উনি যা খুশি তাই করতে পারেন। তো আমি বলবো আপনারা জাগ্রত হন। 100 দিনের দুর্নীতিকে আটকেছে আমাদের ভারতবর্ষের মহীয়সী প্রধানমন্ত্রী, আমরা মাথা উঁচু করে বলতে পারি এবং দেশবাসী হিসেবে গর্ববোধ করি। সেই গর্বিত একজন ভারতবাসী হিসেবে বলছি, আপনারা সদা সতর্ক থাকুন, ওদের ফাঁদে পা দেবেন না। 100 দিনের কাজের টাকা কিন্তু মোদিজি আটকাননি, কেন্দ্রীয় সরকার আটকাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোকা বানিয়ে সেই টাকাগুলোকে বোকা বানিয়ে রেখে দিচ্ছে। সুমনা, শেষ একটা প্রশ্নে যাব। এই যে এত দুর্নীতি, এত কিছু আমরা দেখছি, শিক্ষা যে দপ্তর, সে পুরো একটা গোটা শিক্ষা দপ্তর কিন্তু জেলের পিছনে। রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি দেখেছি, সেখানেও খাদ্যমন্ত্রী জেলের ভিতরে। এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম দুর্নীতি সামনে এসছে, সবটাই তদন্ত সাপেক্ষ। এবার বিষয়টা হচ্ছে যে এই দুর্নীতির আঁচ কিন্তু পড়েছে আমাদের যিনি দলের সেকেন্ড ইন কমান্ড বললেন, মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে, কারণ তার নামেও বিভিন্ন অভিযোগ উঠেছে। অনেকবার তিনি ইডি সিবিআই দপ্তরেও গেছেন, কয়লা পাচার, গরু পাচার, বিভিন্ন বিষয় নিয়ে। এবার বিষয়টা হচ্ছে বিরোধীরা একটা তথ্য সবসময় সামনে আনেন, সেটা হচ্ছে সেটিংয়ের তথ্য। তাহলে কোথাও কি, যেখানে রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত জেলে গেছে, কিন্তু এই একই বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অ্যাকিউজড, এবং তাকেও বিভিন্নভাবে ডাকা হচ্ছে। এই যে রাজ্যে যে সেটিং, এই তথ্যটা নিয়ে আসে বিরোধীরা, তাহলে কি কোথাও একটা সেটিং? তাই জন্যই কি সেকেন্ড ইন কমান্ডের গায়ে হাত দেওয়া যাচ্ছে না? কি বলবেন? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে, বিশেষ করে বাম বিরোধীরা। কি বলবেন তা? দেখুন, এটা নিয়েও আমি আপনাকে বলি, অনেকের মধ্যে একটা ধারণা যে এটা একটা সেটিং তত্ত্ব। আমি বলছি আপনাদেরকে, শুনে রাখুন, এটা কোনো সেটিং নয়। অভিষেক কি ধরা পড়বে? নিশ্চয়ই। দেখুন, কোর্ট ম্যাটার, এটা কোর্ট যেটা রায় দেবে, আমাদের সেই রায়টাকে মাথা পেতে নিতে হবে। কোর্টের মতো কাজ করছে। এখানে তো মোদিজি কিছু করতে পারেন না যে মোদিজি বলবে যে না আমার কথা মতোই কোর্ট চলবে না। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, যিনি একজন বিচারকের বিরুদ্ধে, একজন মহিলা বিচারককে হেনস্থা করার জন্য, তার এজলাস থেকে যাতে কোনো রায় না বেরো, তার হাজব্যান্ডকে হেনস্থা করছে, মিথ্যা মামলায় হেনস্থা করছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা ভারতীয় জনতা পার্টি। তারা কিন্তু দেশকে ভালোবাসে। আমি দেখেছি তারা দেশমাতৃকাকে ভালোবাসে, দেশমাতৃকাকে পুজো করে। তো সুতরাং কোর্টের কাজ করবে। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেই কোর্ট ম্যাটার। জুডিশিয়ালি ব্যাপারে আমরা কেন কথা বলতে যাব? কোর্টের কাজ করছে। এজেন্সিকে দিয়ে তো ভয় দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছে, এবং এজেন্সিগুলো বিজেপির অঙ্গুলি হিলনে চলছে। দেখুন, এটা ওরা ওদের মতো করে বলে, তার কারণ টোটাল প্রশাসনটা তো বাংলার বুকে ওনাদের মানে কালীঘাটের অঙ্গুলি হেলনে চলে। সেটা হয়তো ওনারা ভাবেন যে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে হয়তো চলছে। দেখুন, সন্দেশখালিটা দিয়েছে কে? কোর্ট রায় দিয়েছে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। প্রাইমারি, সেটাও কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে। যা কিছু কয়লা, সব কিছু কিন্তু কোর্ট দিচ্ছে। এখানে কিন্তু কেন্দ্রীয় সরকার বলুন বা মোদিজি বলুন বা যারা আছে বিজেপি, যাদের নাম করছে, মানে তৃণমূল কংগ্রেস, যে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা আছেন, তাদের নাম করে বলছেন যে তারা করছে, দিল্লির অঙ্গুলি হেলনে চলছে, টোটালটাই ভুয়ো এবং মিথ্যা। সাথে সাথে শিক্ষা নিয়ে আপনাদেরকে আমি বলি, লাস্ট আমিও এটা একটা বলতে চাই, যে বাংলার বুকে দাঁড়িয়ে আমি আমার জেলা দিয়ে বলি, ডিপিএসসির চেয়ারম্যান আমরা বিগত দিনে দেখেছি একজন শিক্ষিত মানুষকে বসানো হয়, কি তাই তো? অবশ্যই। তার কারণ সে একজন টিচারের অ্যাপয়েন্টমেন্টে সাইন করবে, কি তাই তো? তো সেক্ষেত্রে আমরা জানি না, হুগলি লোকসভায় ডিপিএসসির চেয়ারম্যান যিনি, তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট নয়।
এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। তাহলে শিক্ষার হালটা বাংলার বুকে কোথায় চলেছে? তাহলে সেই শিক্ষার সেই রায়টা কোথা থেকে আসছে? হাইকোর্ট থেকে, নট দিল্লি। দিল্লি নয় কিন্তু, বা এই সেটিং বলুন, ভেটিং বলুন, যাই বলুন না কেন, কোনো কিছু তত্ত্ব কিন্তু সামনে আসবে না। দেখতে থাকুন না কি হয়। কোর্ট তো কোর্টের কাজ করছে, আর মানুষ দেখুন না কি করে। দেখুন, দিনের শেষে একটাই বলা চলে যে জনতা জনার্দন, তাদের রায় কিন্তু সব থেকে বড় রায়। আজকে আমি আমার পেশি বলে ক্ষমতার জোরে আজকে আমি বড় বড় কথা বলছি। আজকে আমার হুগলিতে এসেছিলেন যিনি সেকেন্ড ইন কমান্ড, বলে গেছেন যে আমার হুগলির সাংসদকে এক্স প্যাড লিখে রাখতে। আমি আজকে এখান থেকে বার্তা দিতে চাই, যিনি বলেছেন তাদের যারা আছেন তারা সবাই এক্স বলে প্যাড ছাপিয়ে রাখুন। মানুষ কি ভোট দিতে পারবে? জনতা জনার্দন কি তাদের রায়টা সেই বাক্সে বা ইভিএমে দিতে পারবে? কি মনে হয়? কারণ আমরা দেখেছি কিভাবে ভোটের সময় রিগিং হয়। আমরা গতবার নিজেরাও দেখেছি যে সিসিটিভি বন্ধ করে দেওয়া এইসব কিন্তু সামনে আসে, বা বিভিন্ন জায়গায় পোস্টপোল ভায়োলেন্সও আমরা দেখেছি। তারপরে মানুষ কি পারবে তার রায়টা দিতে? দেখুন, আমরা তো চেষ্টা করছি যে যাতে মানুষ ঠিক মতো গিয়ে ভোটটা দিতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বলবো প্রত্যেকের গণতন্ত্র প্রতিষ্ঠা করার অধিকার আছে। সমস্ত জায়গাতে, গোটা দেশ জুড়ে, গোটা বিশ্বেই আছে। তার গণতন্ত্রকে সে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাই কাম্য। আমরাও বসে থাকি কবে ভোটটা আসবে, একটা ভোট দেব। প্রত্যেকের ইচ্ছে করে হাতে একটু কালো দাগ লাগিয়ে দেবে, এটা আমাদের ইচ্ছে হয়। কিন্তু 34 বছর সিপিএমকে দেখেছি, তার পরবর্তীকালে যে সরকারকে ক্ষমতায় আমরা নিয়ে এসেছি, সমস্ত গ্রাম বাংলার মানুষ যে নিয়ে এসছে ক্ষমতায়, তারা দেখেছে তারাও সেই সেম পথেই চলছে, তার থেকেও ডেঞ্জারাস, তার থেকেও মারাত্মক। মানে মানুষকে ভোটের কাছে যেতে দিচ্ছে না, তার আগের দিনকে গিয়ে বাড়ি গিয়ে ধমকে আসছে, সাদা শাড়ি পাঠাবো, এই পাঠাবো, সেই পাঠাবো। তবে এবার নির্বাচন কমিশন থেকে শুরু করে আমরা বারবার, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা বারবার গেছেন, রাজ্যপালের কাছে গেছেন, যাতে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। তবে এটাও আপনাকে বলি, যদি মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না, এটা আপনাকে বলতে পারি। মানুষ কিন্তু এতটাই ক্ষিপ্ত হয়ে আছে না, গ্রাম বাংলার মানুষরা, মায়েরা, তারা বলছে আমরা 500 টাকায় আর বিক্রিত হব না দিদি, ডিরেক্ট বলেছে। লকেটদি যেখানে যাচ্ছে সেখানে আমার হুগলির সাংসদ এবং প্রার্থী যিনি হয়েছেন ভারতীয় জনতা পার্টির, লকেট চট্টোপাধ্যায়, তিনি যেভাবে মানুষের সঙ্গে গিয়ে মিশছেন, মানুষের সঙ্গে যেভাবে কাজ করছেন, এবং অনেকে বলছেন তাকে দেখা যায়নি, তাহলে দেখা না গেলে তিনি কাজ করবেন কিভাবে? আমি বলতে চাই এখান থেকে যে একটা সাংসদ, বিরোধী দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি, রাজ্যের শাসককে কেবল শাসক কারা? তৃণমূল কংগ্রেস। একটা সাংসদকে কাজ করতে গেলে সেই এলাকার পঞ্চায়েত, এমএলএ প্রত্যেকের সাপোর্ট নিতে হয়, ডিএম, এসডিও, বিডিও প্রত্যেকের সাপোর্ট নিতে হয়। ওপর থেকে সেই বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, সেখান থেকে বলে দিচ্ছে, নবান্ন থেকে অর্ডার করছে ওদের কাজ করা যাবে না, তার কাজগুলো হচ্ছে না, তাই লেট হচ্ছে। কিন্তু তিনি কিন্তু 5 বছরে প্রচুর কাজ করেছেন। কাজ করছেন না বলছেন, তাই সে কাজ করছে। আজকে মোদিজি কী দেয়নি বলুন? ফ্রিতে রেশনটা তো মোদিজি দিচ্ছেন। করোনায় ভ্যাকসিন ফ্রিতে কে দিচ্ছে? মোদিজি। উজালা যোজনার যে গ্যাস, সেটা কে দিচ্ছে? মোদিজি দিচ্ছে। জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, সেটা কিন্তু মোদিজি দিয়েছে। আজকে লাখপতি দিদি যাদেরকে করতে চাইছেন, গ্রাম স্বয়ংবর গোষ্ঠী, যে সকল মহিলারা আছে, স্বয়ংবর গোষ্ঠীর টোটালটা আসছে ওখান থেকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না কীভাবে উনি এগুলোকে মানুষকে করছে, আর বাংলার মানুষকে এত বোকা বানাচ্ছে। আর ভোটের ক্ষেত্রে আমি বারবার বলবো, নির্বাচন কমিশন এবার যেভাবে করছেন, আমার মনে হয় যদি ভোটটা ঠিক মতো হয়, আপনি দেখতে পারবেন কতজনের গদি উল্টে যাবে, আর কতজন এক্সে পরিণত হবে। এবং শুধু তাই না, সংখ্যালঘুর নামে যে ভোটটাকে খেলা হয়, যে সাম্প্রদায়িকতার খেলা হয়, আরও সবচেয়ে বেশি আশ্চর্যের লাগে জানেন, বাংলার একটা সংস্কৃতি কৃষ্টি আছে, যেখানে যেদিন দেখলাম 500 বছর পরে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, আর আমরা দেখতে পেলাম সেদিনকে আমার বাংলার মুখ্যমন্ত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেমেছেন সর্বধর্ম সমন্বয়কে নিয়ে তিনি কাজ করার জন্য। এটা কি ওনার সেদিন না করলেই না? বলুন, আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের, আজকে আমরা ঈদের দিনে যে আমরা সবাইকে খুশির ঈদ বলে আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানালাম, সালাম জানালাম, এই করলাম, কিন্তু আজকে তাদেরও তো উচিত, প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকের ধর্মকে সুন্দর করে সুরক্ষিত রাখবে, এটাই তো স্বাভাবিক। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেগুলো করছেন, উনি ভোটের স্বার্থে করছেন। সংখ্যালঘু মা বোনেরা বুঝে গেছেন, কত সংখ্যালঘু মা বোনেরা বেরিয়ে আসছেন, তারা বলছেন যে আমরা আর ভোটের স্বার্থে ব্যবহার হতে চাই না, আমরা দেখব যে সরকার আমাদের জন্য কাজ করছে, আমরা তার হয়ে কাজ করব। আজকে 3 তালাক তুলে দিয়েছে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মায়েরা কিন্তু, বোনেরা কিন্তু, তারা কিন্তু যথেষ্ট এটা নিয়ে মাথা উঁচু করে সদর্পে বলছে। ইস বার 33 পার, 33 পার, একদম 35 পার বলুন, ইস বার 35 পার, এবং বেঙ্গল থেকে। সেটা কিছু বলবেন বাংলার মানুষের উদ্দেশ্যে? আজকের দিনে, আজকে খুশির ঈদ,
আমি বলবো যে যে বাংলায় আমরা থাকি এবং যে ভারতবর্ষে আমরা থাকি সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের। আজকে এই খুশি ঈদের দিনে আমি প্রত্যেকটা সকল স্তরে, সমাজের সকল স্তরের মানুষকে একটাই বার্তা দিতে চাই যে আগামী 20শে মে ভোট আসছে, ভোটের দিন আসছে আমাদের হুগলি লোকসভা কেন্দ্র তথা হুগলি জেলায় এবং বিভিন্ন জেলায় যেখানে যেখানে আছে। আমি সকলের উদ্দেশ্যে বার্তা দেব সমস্ত সম্প্রদায়ের মানুষকে যে নিজের ভোটটা নিজে দিন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন, আর ওটা হচ্ছে একটা সুন্দর উৎসবের দিনে পরিণত করুন। কারো মাথায় বাড়ি দিয়ে নয়, কারো মায়ের কোল খালি করে নয়, কোনো বোনের স্মৃতির সিঁদুরকে মাথা থেকে মুছে দিয়ে নয়, কোনো বোনের ভাইকে সরিয়ে দিয়ে নয়। আসুন আমরা প্রত্যেকে মিলে হাতে হাত মিলিয়ে সেই ভারতবর্ষের বুকে এবং বাংলার বুকে গণতন্ত্রকে, একটা সুন্দর গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানের মাধ্যম দিয়ে। ইভিএমে সেই বোতামটাকে টিপে আমরা আসুন বাংলার বুকে একটা সুন্দর, সুস্থ এবং সাংস্কৃতিক একটা বাংলাকে তৈরি করি, নতুন বাংলাকে আমরা তৈরি করব। এই আশা আবেদন আপনাদের কাছে রাখবো। আর খুশির ঈদের দিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যারা পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আজকে খুব আনন্দে কাটান, এটাই আমার বলার। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি মন দিয়ে শুনছিলেন।